হরবল্লভপুর গ্রামে দুই বন্ধু বাস করত। একজনের নাম ছিল অতুল, আর একজনার গণেশ। তাদের গ্রামটি ছিল ভারী সুন্দর। গ্রামের দক্ষিণে ছিল বিশাল এক ঘন জঙ্গল। এই জঙ্গল শুরুর সীমানায় ছিল দত্তদের পরিত্যক্ত বাড়ি, তার সংলগ্ন বিশাল বাগান। গ্রামটির পশ্চিম দিক দিয়ে বয়ে গিয়েছে সরু ফিতের মতো তুতুল নদী। গাছে গাছে কত রকমের পাখি, নদীর ধারে ধারে সারি দেওয়া তাল গাছ। নদীটা খুব ছোট, কিন্তু আপন গরজে যেন বয়ে চলেছে। চারিদিকে সবুজে সবুজে ভরা ধানক্ষেত দেখলে যেন চোখ জুড়িয়ে আসে। তারা দুই বন্ধু ছিল প্রকৃতই সত্যিকারের বন্ধু। প্রায় তাদের মধ্যে গল্প আলোচনা যাই হোক না কেন, তাদের মতামত এক হতো। শুধু একটি মাত্র ব্যাপারে দুজনে একেবারে ভিন্ন মতামত প্রকাশ করত। অতুল ছিল প্রচণ্ড নাস্তিক, ভূত অপদেবতা কিছুই মানতে চাইত না। গণেশ ছিল একেবারে আলাদা। ভূত, বেতাল, ব্রহ্মদৈত্য, অপদেবতা এই সবেতেই তার ভক্তি ও ভয় ছিল অগাধ। এই নিয়ে তাদের বটতলার আড্ডায় প্রায়ই তর্ক শুরু হতো। শেষ পর্যন্ত প্রায়ই তর্ক বচসায় পৌঁছাত। সেদিনটা ভারী মেঘলা করেছিল। বেলার দিকে বেশ খানিকক্ষণ বৃষ্টিও হয়ে গেছে। দুপুর গড়িয়ে বিকেল হতে শুরু করেছে, তবু আকাশ কালো মেঘে আচ্ছন্ন। অতুল আর গণেশ বাড়ি থেকে বেরিয়ে রওনা দিল বটতলার উদ্দেশ্যে। আকাশ কালো মেঘে আচ্ছন্ন, চারিদিক নিঝুম হয়ে আছে। তারা বটতলায় এসে দেখল, এই বৃষ্টি ভেজা স্যাঁতানো দিনেও বেশ কিছু ছেলে ছোকরা জড়ো হয়ে গল্প করছে। তারাও এসে গল্পে যোগদান করল। এ গল্প সে গল্প করতে করতে ঠিক ভূতের গল্প আরম্ভ হলো। তবে ছেলে ছোকরাদের আর দোষ দিয়ে কি লাভ? পরিবেশ ছিল একেবারে ভূতের গল্পের পক্ষে আদর্শ। ঝোলো ঝোলো হাওয়া দিচ্ছে, আকাশ কালো মেঘে পরিপূর্ণ, চারিদিকে কেমন যেন একটা থমথমে ভাব। এমন পরিবেশে ভূতের গল্প না করে কি আর থাকা যায়? ভূতের গল্প শুরু হলে অতুল মনে করত ভূতের অস্তিত্ব আছে এই পৃথিবীতে, এই তত্ত্বটা তার ঘাড়ে চাপিয়ে দেওয়া হচ্ছে। সেই ভেবে সে তর্ক জুড়ে দিত। আর গণেশ ভূত পৃথিবীতে আছে এই তত্ত্বটা ঠিক সেটা প্রমাণ করার প্রাণপণ চেষ্টা করত। সেদিনও অতুল ও গণেশের এমন তর্ক চলছে। অতুল বলল, আরে এত তর্কের তো দরকার নেই, তুই আমাকে ভূত দেখিয়ে দে, আমি সমস্তটাই মেনে নেব। গণেশ বলল, দেখিয়ে দেব, তো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেব। এই তো পরশু অমাবস্যা, দত্তদের বাগানের পেছনে যেখানে বুড়ো তেঁতুল গাছটা আছে, ওইখানে অমাবস্যার রাতটা কাটা, তাহলে স্পষ্টাস্পষ্টি ভূত দেখতে পারবে। এই ফাঁকে বলে রাখা ভালো, দত্তদের বাড়ি সমেত বাগানটিকে গ্রামের লোকেরা অভিশপ্ত বলে মনে করে। এমনকি দিনের বেলায় সেদিক পানে কেউ যেতে চাইতো না। দত্তদের পরিবারের বেশিরভাগ সদস্যেরই মৃত্যু হয়েছে অপঘাতে। তাদের মধ্যে একজন বাগানের মাঝে তেঁতুল গাছে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছিল। তাই গাঁয়ের সবাই মনে করে সেই সব মৃত ব্যক্তিরা এখনও সে বাড়ির মায়া ছাড়তে পারেনি। তাদের অতৃপ্ত আত্মা বাগান আর বাড়ির আনাচে কানাচে ঘুরে বেড়ায়। গণেশ বলল, তবে তেঁতুল গাছটার কিন্তু ভারী বদনাম। যদি কোনো বিপদ হয় আমাকে কিছু বলতে পারবি না, বলে দিলাম। অতুল বলল, ওই তেঁতুল গাছের তলাতেই আমি রাত কাটাবো, এবং যদি সেটা পারি তাহলে কখন আর আমার সঙ্গে ভূত নিয়ে তর্ক করতে আসবি না। গণেশ বলল, ঠিক আছে, ওটা ওই দিনই প্রমাণ হয়ে যাবে। এমন সময় গল্প করতে করতে সবাই লক্ষ্য করল দূরের আকাশে ঘন কালো মেঘ দেখা দিয়েছে। আকাশ এমন কালো করেছে যে গাছের মাথাগুলো ফিকে হয়ে এসেছে। বিকাল না শেষ হয়েই হঠাৎ যেন সন্ধে নেমে এসেছে পৃথিবীর বুকে। ঝড় বৃষ্টি উঠতে আর বেশি দেরি নেই। সবেমাত্র ধুলোর ঝড় পাক খেতে শুরু করেছে মাটির ওপর। এ অবস্থা দেখে ছেলে ছোকরার দল
হল্লা করতে করতে যে যার বাড়ির পথে দৌড় লাগালো। গভীর অন্ধকার অমাবস্যার রাত। অতুল রাতের খাওয়া শেষ করে গণেশকে সঙ্গে নিয়ে দত্তদের বাগানের মধ্যে দিয়ে চলেছে টর্চের আলো ফেলতে ফেলতে। চারিদিকে ঝিঝি ডাকছে। নুড়ি মেছানো পথের ওপর দিয়ে চলেছে দুজনে। অতুল হাতে টর্চ নিয়ে আগে চলেছে, গণেশ চলেছে তার পিছে পিছে। মাঝে মাঝে একটা পেঁচা ডেকে উঠে শূন্যতাকে ছিন্ন ভিন্ন করে দিচ্ছে। পেঁচাটা কিসের যেন ইঙ্গিত দিচ্ছে। কিছুর জন্য যেন সে সাবধান করে দিতে চাইছে বারবার। চারিদিকে যেন একটা পাতলা ধোঁয়ার চাদর ঢেকে আছে। তারা যত বাগানের মধ্যে ঢুকছে, চারিদিকের অন্ধকার যেন আরো ঘন হয়ে আসছে। গাছের পাতার ফাঁকে ফাঁকে নক্ষত্রের বিন্দু দেখা যাচ্ছে। হাঁটতে হাঁটতে তারা বুড়ো তেঁতুল গাছের সামনে এসে দাঁড়ালো। চারিদিক নিস্তব্ধ। অন্ধকার আকাশের সামনে তেঁতুল গাছটা একটা দানবের মতো দাঁড়িয়ে আছে। ঝিঝি ডাকছে, তাও চারিদিকের পরিবেশে এক অদ্ভুত নিস্তব্ধতা বিরাজ করছে। কি যেন একটা ঘটতে চলেছে। এই পরিবেশ যেন তার ইঙ্গিত দিচ্ছে। গণেশ পকেট থেকে আর একটা টর্চ বার করে বলল, তুই এখানে সারা রাত থাকবি তার প্রমাণ কি? আমি চলে গেলে তো তুই পালাতে পারিস। অতুল বলল, পালাবো? তাও আবার আমি? যাই হোক, এখন কোনো উপায় মাথায় আসছে না। রাতের মধ্যে কোনো একটা উপায় ঠিক করে নেব, আর প্রমাণ সহ বুঝিয়ে দেব আমি সারা রাত এখানে ছিলাম। এখন যা, কাল ভোর ভোর আসিস। গণেশের এমনিতেই গা ছমছম করছিল। সে পেছন ফিরে হন হন করে হাঁটা লাগিয়ে বলল, কাল ভোরে আসছি তাহলে। বাগানের ভেতর দিয়ে আস্তে আস্তে গণেশের শরীর বেশ কয়েকবার শিউরে উঠতে লাগলো। এর একটা বড় কারণ, সে এমনিতেই ভীতু। তার উপর পরিবেশ এমনই ভয়াবহ গুরুগম্ভীর রূপ ধারণ করে আছে যে অতি সাহসী ব্যক্তিরও গা ছমছম করতে বাধ্য। কোনো রকমে টর্চের আলোটাকে ভরসা করে সে এগোতে লাগলো বাড়ির পথে। মনে মনে সে অতুলের সাহসের বাহবা না দিয়ে পারল না। জায়গাটা পুরো গাঁয়ের মধ্যে তখন ভীষণ ভয়ঙ্কর ছিল। বাড়ি ফিরে গণেশ ঠিক করে সারা রাত ঘুমোতে পারল না। কেবলই তার বন্ধুর জন্য চিন্তা হতে লাগলো। মুখে যাই বলুক, অতুলকে সে বড় ভালোবাসে। সে ক্রমে বুঝতে পারল তর্ক করতে গিয়ে বন্ধুকে বড় বিপদের মুখে সে ফেলে এসেছে। অতুলের জন্য তার ভারী দুশ্চিন্তা হতে লাগলো। ভোর না হতে হতে সে টর্চ হাতে হাঁটা দিল দত্তদের বাগানের পথে। পথে চলতে চলতে সে লক্ষ্য করে দেখল এখনো পুরো সকাল হয়নি। গভীর কালো রাতের আকাশ কেটে গিয়ে হালকা সাদা আলো দেখা দিয়েছে মাত্র। সে আলো এতই ম্লান যে বাগানের অন্ধকার তাতে কিছুমাত্রই দূর হয়নি। বাগানের ঝোপে ঝাড়ে এখনো ঝিঝির ডাক শোনা যাচ্ছে। কালকে রাতের পেঁচাটা ক্লান্ত স্বরে ডেকে উঠল কয়েকবার। সারা রাতের কত মারাত্মক ঘটনার সাক্ষী হয়ে আছে সে। কালকের রাতের পাতলা ধোঁয়াটা বাতাসে ছড়িয়ে আছে সর্বত্র। টর্চের হলদে আলো রাস্তার উপর ফেলতে ফেলতে গণেশ পৌঁছে গেল দত্তদের বাগানের তেঁতুল গাছটার কাছে। গাছের সামনে টর্চের আলো ফেলে গণেশ অতুলকে কোথাও দেখতে পেল না। তার গা তখন ছমছম করতে লাগলো। তেঁতুল গাছটা তখনও একটা দানবের মতো দাঁড়িয়ে আছে। এদিক ওদিক কেউ কোথাও নেই। গণেশ তেঁতুল গাছটার দিকে একবার তাকালো। গাছটাকে দেখে মনে হলো তার দানবী ক্ষুধা এবার যেন খানিকটা শান্ত হয়েছে। অতুল তবে গেল কোথায়? তার মনের মধ্যে প্রচুর চিন্তা যেন হুড়মুড়িয়ে ঢুকে পড়তে লাগলো। তবে কি অতুল আর নেই? এর বেশি সে আর ভাবতে পারল না। নিজের প্রাণের চেয়ে প্রিয় বন্ধুকে সে না বুঝে এই পরিণতির দিকে ঠেলে দিল। এই সব কিছুর জন্য সেই দায়ী। এখন বাড়ি ফিরে গিয়ে সে সবাইকে কি বলবে? এমন ছেলে মানুষের জন্য সে কি নিজেকে কখনো ক্ষমা করতে পারবে? এসব প্রশ্নে যখন তার মাথা প্রায় ভরে উঠেছে, তখন কানের কাছে একটা গলার আওয়াজ শুনে বুকের ভেতরটা ছ্যাঁত করে উঠল তার।
পেছন দিকে ফিরে দেখল অতুল হাসি মুখে দাঁড়িয়ে আছে। বলল, কিরে, কি ভেবেছিলি আমি পালিয়েছি বা তোর ভূত বাবাজিদের সঙ্গী হয়েছি? হ্যাঁ, আমি যা ভাবতাম তাই ঠিক, বুঝলি? ভূত বলে আদতে কিছু নেই। গণেশ বলল, তুই এখানে সারা রাত ছিলি, তার প্রমাণ কি? প্রমাণ যা রেখেছি তোর জন্য তা দেখলে তুই আর কোনো দিন ভূতের কথা মুখে আনবি না। গণেশ বলল, আগে দেখা, তারপর বাকি কথা। অতুল বলল, আয় আমার সঙ্গে। গণেশ টর্চের আলো ফেলতে ফেলতে দুজনে গাছটার দিকে এগিয়ে গেল। গাছের একদম সামনে এসে দাঁড়িয়ে অতুল গাছের ওপরের দিকের ডালে ইঙ্গিত করে দেখিয়ে বলল, ওই দেখ তোর প্রমাণ। অমনি গণেশ টর্চের আলো ফেলতে যা দেখল তাতে তার শরীরের মধ্যে দিয়ে হিমশীতল স্রোত বয়ে গেল। যা দেখল তা দেখে সে নিজের চোখকে বিশ্বাস করতে পারল না। গাছের ওপরের ডাল থেকে উল্টো হয়ে ঝুলে আছে অতুলের মৃতদেহ। কেউ যেন তার পা দুটোকে দুমড়ে মুচড়ে পেঁচিয়ে দিয়েছে গাছের ডালের সাথে। তার সাথে তার চোখের মণি দুটোকে কেউ যেন উপড়ে তুলে নিয়েছে। কি ভয়ানক সেই দৃশ্য! গণেশ কম্পিত বুকে এদিক ওদিক তাকিয়ে দেখল তার পাশে কেউ নেই। সে একা দাঁড়িয়ে আছে তেঁতুল গাছের সামনে। তারপর তার মুখ দিয়ে আমনিতেই একটা ভয়ঙ্কর চিৎকার বেরিয়ে এলো। নিজের আড়ষ্ট ভাবটা কোনো মতে কাটিয়ে গণেশ দৌড়াতে শুরু করলো। শরীরের শেষ শক্তি সঞ্চয় করে দৌড়াতে থাকলো। আর কানে ভেসে আসতে লাগলো অতুলের কণ্ঠস্বর, কি বন্ধু, প্রমাণ পেয়েছো এবার? যেও না, আরো অনেক প্রমাণ দেব। দাঁড়াও দাঁড়াও বন্ধু, দাঁড়াও।